আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর চেয়ারম্যান মাসুদ খান। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। জি জনাব মাসুদ খান, আমি যদি একটু শুরু করতে চাই, সম্প্রতি আপনার একটা বক্তব্যকে ঘিরে একটা পুঁজিবাজার একটা আশঙ্কা তৈরি হয়েছে। সেটি হচ্ছে ডিএসসি চিহ্নিত দীর্ঘদিন বন্ধ থাকা কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ বিষয় এবং পরবর্তীতে সেই কোম্পানিগুলোকে পর্যায়ক্রমে ডিলিস্টিংয়ের বিষয় হচ্ছে একটি বক্তব্য নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও আজকে আপনি সেটার বিষয়ে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এগুলো আসলে মিথ্যে ছিল। তবে একটা বিষয় যদি বলি যে তারই ফলশ্রুতিতে বিভিন্ন মিডিয়ায় যখন এই বক্তব্যটা আসে, তারই ফলশ্রুতিতে আজকে বাজারে কিন্তু সেই কোম্পানিগুলোর দাম একেবারেই পড়ে যাচ্ছে। আমি যদি একটু শুরু করতে চাই এটা দিয়ে, আপনার বক্তব্য দিয়ে। ধন্যবাদ। ওই প্রসঙ্গ উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে অবহিত করতে চাই যে এই নতুন কমিশন জয়েন করার পরে আমরা যেটা উপলব্ধি করলাম যে প্রাইমারি রেগুলেটর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। লিস্টিং রেগুলেশনের দায়িত্ব ওনাদের, প্রাইমারিলি ওনাদের। ওনারা যখন লিস্টিং রেগুলেশন প্রপারলি ফলো করে না, তখন আমরা ওনাদেরকে উপদেশ দিই যে আপনাদেরকে লিস্টিং রেগুলেশনটা প্রপারলি ফলো করতে হবে। কথাটা কেন বললাম, কারণ এই যে বন্ধ কোম্পানির যে বিষয়টা উঠেছে, আমি যে কথাগুলো বলবো এটা অনেকটা বলতে পারেন যে কিছুটা আমার এবং কিছুটা আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের ওপিনিয়ন। তবে আলটিমেটলি এটা ঢাকা স্টক এক্সচেঞ্জকেই এটা নিয়ে কল নিতে হবে যে ওনারা এই বিষয়ে কি করবেন। তবে প্রেক্ষাপটটা একটু আমি বলতে চাই আবার, সেটা হচ্ছে যে আপনার এই সব বন্ধ কোম্পানি যেগুলো আছে, আমরা দেখলাম যে একটু স্টাডি করে দেখলাম যে আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী যিনারা আছেন, ওনারা প্রায় এই কোম্পানিগুলোতেই লেনদেন করার চেষ্টা করেন। কারণটা হচ্ছে যে যারা মার্কেট ম্যানিপুলেটর্স তারা এটা সুযোগ নেয়, আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী আছে ওনাদের শেয়ার সম্বন্ধে হয়তো অতটুকু আইডিয়া নাই, এই কারণে ওনারা এটাকে ইউজ করার চেষ্টা করে। যেটা হয় যে সবাই এই দিকে আকৃষ্ট হয়। তবে ঝুঁকিটা হচ্ছে এই যে বন্ধ কোম্পানি, কয়েকটা বন্ধ কোম্পানি আছে 20 বছর হয়ে গেছে এখনো চালু হয়নি, তার অনেক নেগেটিভ ইকুইটি আছে, তার কোনো আর্নিং সোর্স নাই। তো যিনি বিনিয়োগকারী যে বিনিয়োগ করছে আলটিমেটলি উনি তো রিটার্ন তো পাবে না, ওনার যে মূলধনটা আছে ওটা উনি ফেরত পাবেন না, যেহেতু এটা বন্ধ কোম্পানি। এই কারণে আমরা দেখলাম যে ইদানিং ডিএসসি সতর্কবাণী দিচ্ছে যে এইসব বন্ধ কোম্পানি আছে, আপনারা যদি লেনদেন করেন আপনারা নিজের ঝুঁকি নিয়ে লেনদেন করছেন, কাজেই আপনাদেরকে সতর্ক হওয়া দরকার। এটাও আমি মনে করি যে একটা পর্যায়ে গিয়ে ডিএসসি কে একটা টাইম বেঁধে দেওয়া উচিত যে ঠিক আছে 1 বছর 2 বছর, যেটা এটা ওনাদের ইচ্ছা, এটা আমাদের কোনো থাকবে না। ওনাদের যেটা যুক্তিসঙ্গত প্রস্তাব থাকবে আমরা সেটা নিয়ে কাজ করব, যে এইসব বন্ধ কোম্পানি নিয়ে ওনাদেরকে আলটিমেটলি ওনারা কি পদক্ষেপ নিবে। কিন্তু আমরা যদি একটা বিষয় একটু জানতে চাই যে কমিশন, সেখানে তাদেরও তো কিছু পদক্ষেপ থাকে যে আসলে এই বন্ধ কোম্পানি, আপনি যেটা বলছিলেন দীর্ঘদিন আসলে বন্ধ রয়েছে, তাদের কোনো প্রোডাকশন নেই, সেক্ষেত্রে ডিএসসি অবশ্যই একটা প্রাইমারি একটা রেগুলেটরি বা একটা সিদ্ধান্ত নেবে, কিন্তু তার আগে আপনাদের কি কোনো দীর্ঘমেয়াদী বা কোনো পদক্ষেপ আছে কিনা এই কোম্পানিগুলো নিয়ে? আমাদের যেটা কথা আমি জিনিসটা আবার ব্যক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আমরা ডিএসসির সাথে কথাবার্তা বলেছি যে ওনাদের এটার জন্য একটা নীতিমালা করা উচিত, যে এই বন্ধ কোম্পানিগুলো আগামীতে কিভাবে তারা আলটিমেটলি অপারেট করবে এবং লিস্টিং রেগুলেশনে এটা কিভাবে তারা এটাকে এটা লিপিবদ্ধ করবে, এটা নিয়ে তাদের একটা কাজ করতে হবে। কারণ এটা আমি মনে করি জরুরি, এই কারণে যে কথাটা আমি প্রথমেই বললাম, দ্যাট আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী আছে তারা এই সব শেয়ারে গিয়ে আলটিমেটলি গিয়ে একটা ঝুঁকিতে যাচ্ছে, এই ঝুঁকিটা তাদের বোঝা উচিত। এবং আমাদেরও চেষ্টা থাকবে যে
এটা যতটুকু কমানো যেতে পারে, এই যে ভবিষ্যতে যারা এই শেয়ারগুলোতে ইনভেস্ট করবে তারা যেন ঝুঁকিটা বুঝে ইনভেস্ট করে থাকে। এই কারণে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে কথাবার্তা বলছি যে আপনারা নীতিমালা করেন যে আলটিমেটলি এই বন্ধ কোম্পানিগুলি নিয়ে আপনাদের কি প্রস্তাব আছে। আসলে এই এই সমস্ত কোম্পানিগুলোতে যারা বিনিয়োগ করেছেন তাদের কিন্তু এই মুহূর্তে আসলে এটাই প্রশ্ন যে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। আমি যদি একটা রেফারেন্স টেনে একটু বলি যে আমাদের এই শোটা, এই প্রোগ্রামটা আসলে যারা দেখেন ওই দর্শকদের কিন্তু বিভিন্ন সময় তাদের একটা প্রশ্ন থাকে যে আমরা তো এই কোম্পানিগুলোতে এত টাকা বিনিয়োগ করেছি, তো সেক্ষেত্রে এই যে আপনি যেটা বলছেন যে যেহেতু ঝুঁকিতে রয়েছে তারা, তাহলে এখানে তো আমরা ক্রেতা পাবো না, সেক্ষেত্রে যারা অলরেডি বিনিয়োগ করেছেন তাদের কি হবে? মানে এই প্রশ্নগুলো কিন্তু তাদের, যে তাদের আসলে কোনো সিকিউরিটি বা কোনো সুরক্ষার ব্যবস্থা আছে কিনা, বা আপনি যে নীতিমালার কথা বলেছেন সেই নীতিমালাটা কেমন হতে পারে? এই জিনিসটা আবার ব্যক্ত করতে চাই যে এই নীতিমালাটা আমরা বিসেক থেকে করব না, কারণ প্রাইমারি রেগুলেটর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। জি এটা ওনাদের করতে হবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে আমাদের যে একটা নিয়ম ছিল যে সার্কিট ব্রেকারের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে ডিএসি আসতো, আমরা যেটা বললাম যে এখন থেকে লিস্টিং রেগুলেশন হচ্ছে আপনার দায়িত্ব, জি এই জিনিসটা আপনাকে করতে হবে। আপনি যদি না করে থাকেন, ইন দ্যাট কেস আমরা ইন্টারভিন করব। কাজেই আমাকে টাইম দিতে হবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে এই পলিসিটা একটা ড্রপ করার জন্য। বাকি যে প্রশ্ন আপনি করেছেন যে যারা অলরেডি বিনিয়োগ করেছে, দেখেন স্টক মার্কেটে যখন আপনি বিনিয়োগ করছেন আপনাকে জেনে শুনে বিনিয়োগ করতে হবে, ঝুঁকি আমরা সবাই জানি, এই জন্য সতর্কবাণী সবাই জানে। এবং যখন আপনি একটা বন্ধ কোম্পানিতে বিনিয়োগ করেছেন নিশ্চয়ই একটা ঝুঁকি আছে, যেটা আমি মনে করি যে আপনারা জেনে শুনে করেছেন। জি কিন্তু সেক্ষেত্রে ডিএসসি সিদ্ধান্ত নেবে, কিন্তু বিএসসিসির কি কোনো সাজেশন থাকতে পারে? বিএসসিসি কোনো সিদ্ধান্ত নেবে না, ঠিক আছে, কিন্তু তাদের পক্ষ আমি থেকে ডিএসসি কে কোনো সাজেশন দেওয়ার আছে? সেটা আমি এই মুহূর্তে বলতে চাই না, কারণ আমি বারবার একটা কথা বলছি, প্রাইমারি রেগুলেটর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ওনারা একটা প্রস্তাব নিয়ে আসবে, আমি কিন্তু ওনাদের প্রস্তাব, ওনাদের যে ডিসিশন মেকিংটা আমি ওখানে ইন্টারভিউ করতে চাই না। যদি করি ইন দ্যাট কেস ভবিষ্যতে বলবে যে এটা বিসেক আমাদের বলেছে বলে আমরা করেছি, এটা আমি হতে দেব না। ওনাদের থেকে আমি সুনির্দিষ্ট প্রস্তাব চাই যে আপনারা এটা নিয়ে কি চিন্তা করছেন। জি জি, তাহলে আমরাও প্রত্যাশা করছি আসলে ডিএসসি সেখানে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায়, অর্থাৎ তাহলে পরবর্তী পদক্ষেপ নেবেন, সেরকম প্রত্যাশা আমরা করছি। আমরা জি। যদি আমরা যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই মুহূর্তে যদিও হচ্ছে আমরা আপনার একটা সদ্য একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা জেনেছি যে আপনি বেশ কিছু 3টি সংস্কারের কথা বলেছেন, সেটি হচ্ছে মার্জিন রুল বিধিমালা, আইপিও এবং হচ্ছে মিউচুয়াল ফান্ড, যেটি এই মুহূর্তে সবচেয়ে বেশি ফেস ভ্যালুর নিচে রয়েছে এবং অবহেলিত অনেকেই বলছেন। এই বিষয়গুলো নিয়ে যদি একটু জানতে চাই। ধন্যবাদ। আমি প্রথমে শুরু করব মার্জিন রুল নিয়ে, কারণ মার্জিন রুলের একটা প্রভাব থাকে স্টক মার্কেটে, আমরা সবাই জানি। জি তো আমরা যেটা লক্ষ্য করলাম আমি জয়েন করার পরে, এবং আমি কয়েকটা মার্কেট ইন্টারমিডিয়েটের সাথেও কথা বলেছি, জি সবাই একটা কথা বলছে যে বর্তমান যে মার্জিন রুলটা আছে এটা অকার্যকর। কারণটা হচ্ছে যে এইটার কারণে যেটা হচ্ছে যে সবাই এই বিধিমালাটাকে লঙ্ঘন করছে, কারণ ইট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল টু ইউজ দিস মার্জিন রুল। সম্ভব না বর্তমানে যেভাবে এটাকে ড্রাফট করা হয়েছে, এই ড্রাফট যদি আমাদের পালন করতে হয় এটা অসম্ভব। এবং আমিও লক্ষ্য করে দেখেছি যে অনেকগুলো যেগুলো বিধিমালা দেওয়া হয়েছে এটা অনেকটা একাডেমিক বলতে পারেন, কিন্তু মার্কেট প্লেয়ারদের, আমরা যে মার্কেট থেকে আসছি আমরা দেখতে পারি যে এগুলো কার্যকর হয় না। এই কারণে আমরা প্রথমেই এই মার্জিন লোন নিয়ে কাজ শুরু করে দিচ্ছি, এবং ইনশাল্লাহ আমরা ধরেন আগামী 3 সপ্তাহের মধ্যে, বড় জোর 1 মাসের মধ্যে আমাদের এর মধ্যে পাবলিক কনসালটেশন আমাদের শুরু করতে যাচ্ছি ভেরি শীঘ্রই। পাবলিক কনসালটেশনের পরে আমরা যেটা করব যে এই মার্জিন রুলটাকে আমরা চেঞ্জ করব। এটা জি, আমাদের এখানে পদক্ষেপ এখানে যদি অলরেডি নিয়েছি। একটু ইন্টারাপ্ট করি, জি সেটা হচ্ছে জি যেহেতু আপনাদের একটা চেঞ্জের হচ্ছে একটা সিদ্ধান্ত আছে বা সংস্কারের একটা বিষয় রয়েছে, সেখানে জি বর্তমান যে মার্জিন ঋণ বিধিমালা রয়েছে সেই জায়গাটা জি কোন জায়গাটাতে অসঙ্গতি রয়েছে? এখানে অনেকগুলো জায়গাতে অসঙ্গতি রয়ে গেছে। আপনার একটা উদাহরণ আপনাকে আমি দিয়ে থাকি। জি ধর একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, একটা কোম্পানি পি রেশিও হচ্ছে 30, জি 30 নিচে হলে নন মার্জিনেবল হয়ে যাচ্ছে,
30 নিচে হলে আপনার মার্জিন লেভেল থাকছে। মার্কেট তো ডাইনামিক, তো আজকে একটা শেয়ারের দাম যদি পড়ে যায়, ইন দ্যাট কেস পি রেশিওটা 30-এর উপরে চলে যাবে। তো সাথে সাথে যেটা হচ্ছে যে এই যারা আপনার মার্জিনেবল ছিল সেটা নন মার্জিনেবল হয়ে গেলে তাকে ফোর্স সেলে যেতে হচ্ছে। জি একটা উদাহরণ আপনাকে দিলাম, এরকম অনেকগুলো আমরা দেখলাম। তারপর আরেকটা যেটা ডেফিনিশন অফ লেটসে যেটা আছে মার্জিন রুলে, যে পোর্টফোলিও যদি 50% পড়ে যায়, ইন দ্যাট কেস মার্জিন কল করতে হবে। আর আর যদি 75% হয়ে যায়, ইন দ্যাট কেস ফোর্স সেল করতে হবে। এটা একটা নিয়ম আছে, তবে এখানে ডেফিনিশনটা অলসো ভুল আছে। এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস ফলো করে না। ইন্টারন্যাশনাল প্র্যাকটিসে যেটা বলছে যে আপনাকে দেখতে হবে অ্যাজ এ পার্সেন্টেজ অফ ইকুইটি, নট অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল পোর্টফোলিও। আপনাকে দুই একটা আইডিয়া আপনাকে দিলাম। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্জিন রুলটাকে আমাদের বাজার বাজার ভিত্তিক করতে হবে, প্র্যাকটিক্যালি করতে হবে, বাট এট দ্য সেম টাইম আরেকটা জিনিস যেটা আমরা মার্জিন রুলে ঢোকাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্রোকারের যে ওদের যে বোর্ড অফ ডিরেক্টরস আছে, তাদেরকে ক্লিয়ার একটা ফ্রেমওয়ার্ক করতে হবে অন রিস্ক ম্যানেজমেন্ট। অর্থাৎ কোন ক্যাটেগরি অফ কাস্টমারকে তারা মার্জিন লেন্ডিং করতে পারবে, কোনটা পারবে না। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ট্রেডারদের যেহেতু পুরোপুরি আপনার ওই মোস্ট কোম্পানিজ এই আপনার এম্পাওয়ার করে দিয়েছে, আজকে এসব বিধিবিধানকে লঙ্ঘন হচ্ছে। এটা আমরা চেষ্টা করব যে নতুন মার্জিন রুলের মধ্যে এই আপনার কন্ট্রোলটা আপনার থাকে। জি, আপনি যে এটা দুটি হচ্ছে বিষয়ের মার্জিন রুলের যে দুটি বিষয়ে কথা বলেছেন, দুটি অসঙ্গতির কথা বলেছেন, এবং বিনিয়োগকারীদের এই জায়গাগুলোতে স্ট্রংলি একটা অপোজড ছিল এবং তারা আসলে এরকম একটা ছিল তাদের মধ্যেও। তো আশা করছি ভবিষ্যতে একটা ভালো পদক্ষেপ নেওয়া হবে এই মার্জিন রুল অবশ্যই নীতিমালা নিয়ে। অবশ্যই অবশ্যই। আর এরপরে আসি আমি পাবলিক ইস্যু রুলস, অর্থাৎ আইপিও। জি আইপিও এবং ডাইরেক্ট লিস্টিং, হ্যাঁ। তো এটাও আমরা দেখলাম যে এখন যে বর্তমানে যে আইপিও রুলটা করা হয়েছে এবং ডাইরেক্ট লিস্টিং রুলটা করা হয়েছে, এটা আসলে সময় উপযোগী না। এবং যেসব শর্ত ওখানে দেওয়া হয়েছে, এই শর্ত প্রতিপালন করে কোনো কোম্পানি আপনার লিস্টিং করতে পারবে না। কাজে এটাকেও আমরা ঢালো করে সাজাই করছি। কারণটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে এই মার্কেটটার বড় সমস্যা হচ্ছে যে আমাদের ভালো ভালো কোম্পানি আসছে না। আমরা বিগত এত বছরে যেসব কোম্পানি দেখে এসেছি, মোটামুটি ওই কোম্পানিগুলো রয়ে গেছে। আমাদেরকে এই মার্কেটটাকে আরও ডিপেন্ড করতে হবে এবং এই কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি। জি, আপনাদের এই যে আইপিও নীতিমালা নিয়ে আমরা জানবো, তার আগে একটু ব্রেক নিয়ে আসছি। জি। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। জনাব মাসুদ খান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শুনতে পাচ্ছি। জি, বিরতির আগে আপনি একটা বিষয় নিয়ে কথা বলেছিলেন যে আইপিও যে বিধিমালাটা রয়েছে সেটা আসলে সময় উপযোগী না। তো সেখানে অবশ্যই আপনাদের কোনো সংস্কারমূলক উদ্যোগ বা এরকম কোনো কিছু গ্রহণ করা হতে পারে। তো সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, কিন্তু তার আগে আরেকটা বিষয়, আমি একটু মার্জিন লোনে আরেকবার একটু যেতে চাচ্ছি। তো সেখানে আসলে যে সুদের হারটা, এটা বিনিয়োগকারীদের কথা, এটা আসলে এই সুদের হারটা আসলে উচ্চ সুদের হার। সেখানে কি আপনাদের কারেকশন বা কোনো চিন্তাভাবনা আছে কিনা? সুদের হারটা তো এটা তো আমরা কন্ট্রোল করি না। জি এটা তো আলটিমেটলি বাজারে যে রেটটা আছে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে যে নীতিমালা আছে, ওই বেসিসে ব্যাংকটা লেন্ডিং করছে, হ্যাঁ। তো এখানে তো আসলে ডিফিকাল্ট ফর আস টু কন্ট্রোল জি দি রেট। জি। না, সেখানে আসলে দেখা যায় যে উচ্চ সুদের জন্য অনেক সময় বিনিয়োগকারীরা অনেক বেশি আসলে ক্ষতিগ্রস্ত হয়। সেখানে এই সুদের হারটা কমানোর কোনো ইচ্ছা বা সেখানে কোনো আলাদা করে কোনো পরিকল্পনা নেওয়ার ইচ্ছা আছে কিনা আপনাদের? আমি আপনার একটা জিনিস এক্সপ্লেন করি, সেটা হচ্ছে জি একটা ব্যাংক যখন লেন্ডিং করে, হ্যাঁ, কারণ আলটিমেটলি যারা মার্জিন লেন্ডিং করে থাকে তারা ব্যাংক থেকে লোন নিয়ে লেন্ডিং করছে, ঠিক আছে কিনা বলেন, জি জি তাই না? জি অবশ্যই। এখন ধরেন তার জন্য কষ্ট হচ্ছে যে ব্যাংক থেকে বড় করলো, ওই ব্যাংক থেকে যে রেটটা পড়বে ওই বেসিসে সে লেন্ডিংটা করছে, জি তার কস্টিংটা করছে। এখন জাস্ট উদাহরণস্বরূপ বলছি, একটা বড় লেটস সে একটা বড় সিকিউরিটি হাউস, নাম বলবো না, জি তারা যে রেটে ব্যাংক থেকে লোন নিতে পারবে, একটা ছোট সিকিউরিটি হাউস
একই রেটে পাবে না, কারণ ব্যাংক মনে করে ঝুঁকি বেশি, কারণ তার জন্য নিচে যে আছে তার কস্ট অফ ফান্ডটা আরো বেশি হয়ে যাচ্ছে কম্পেয়ার টু দা বড়টা, যার কস্ট অফ ফান্ডটা কম হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনে যদি আমরা যদি একটা রেট বেঁধে দিই, ইন দ্যাট কেস অনেক হয়তো সিকিউরিটি হাউস ট্রেড করতে পারবে না। জি জি, সেক্ষেত্রে আইপিও বিধিমালা যেটা বলছিলেন যে এটা নিয়ে আপনাদের পদক্ষেপটা আসলে কি, মানে আপনাদের জি আমি আপনাকে একটি এক্সপ্লেইন। জি জি বলুন। তো আইপিও নিয়ে যেটা আমরা স্টাডি করে দেখলাম, দুটো পার্ট আছে আইপিওর। হ্যাঁ, একটা হচ্ছে যে একটা আইপিও যে প্রসেসটা বর্তমানে আছে, ফ্রম অ্যাপ্লিকেশন টু অ্যাপ্রুভাল, ইট ইজ ভেরি 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 লং। এটা আমাদেরকে কমাতেই হবে, আদারওয়াইজ কেউ আইপিওতে আসতে আগ্রহী হবে না। তারা ব্যাংক লোন নেবে, তারা আইপিওতে কেন যাবে 1 বছর ওয়েট করার জন্য? এটা একটা সেই সমস্যা। প্রসিডিউরটা কতদিনের মধ্যে হতে পারে? এটা তো আমরা কাজ করছি। আমি এই মুহূর্তে এটা নিয়ে কোনো কমিটমেন্ট করতে চাই না। কমিটমেন্ট করলে বলবেন যে আপনি তো বলেছিলেন তো। তো আমরা যেটা করতে যাচ্ছি জাস্ট আপনাকে বলি, এই সপ্তাহে আমি যেটা করতে যাচ্ছি যে আমি যতগুলো আমাদের স্টেক হোল্ডার আছে আইপিও প্রসেসে, যেরকম ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ মোস্ট ইম্পর্টেন্ট রেগুলেটর, নাম্বার 2 হচ্ছে যে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, কারণ তারাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে থাকে এবং এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দি আইপিও প্রসেস। 3 নম্বর হচ্ছে যারা ইস্যু ম্যানেজার্স, অর্থাৎ মার্চেন্ট ব্যাংকের যিনি আমাদের বর্তমানে প্রেসিডেন্ট আছেন, উনি আসবেন এবং 4টা বড় বড় মার্চেন্ট ব্যাংকে আমরা আহ্বান করেছি আসার জন্য। আর এফআরসি, আমরা এটা ডে লং মিটিং করব, যেখানে আমরা পুরোটা স্টাডি করব যেভাবে প্রসেসটা কমাতে পারি। আর নাম্বার 2 ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে কোনো আইপিওতে দি প্রাইসিং পার্টটা, দিস ভেরি ইম্পর্টেন্ট অলসো। ইন দ্য পাস্ট এটা নিয়ে অনেক অনিয়ম হয়েছে, এটা নিয়ে আমরা দেখব যে আলটিমেটলি যে প্রাইসটা নিয়ে আলটিমেটলি আইপিওতে যাচ্ছে, দ্য বুক বিল্ডিং মেথড, যেখানে এলিজিবল ইনভেস্টাররা দেখছে যে প্রাইসটা ওরা ড্রপ হচ্ছে, এইটা অলসো আমরা আরেকটু করে চেষ্টা করব যে আরো কন্ট্রোল আনার জন্য। জি, আর যদি একেবারে সবার শেষে একটু জানতে চাই যে এই যে এরই মধ্যে কিন্তু আমরা পুঁজিবাজারে বেশ ভালো একটা গতি দেখতে পাচ্ছি এবং বিনিয়োগকারীদের আস্থার কথা যদি বলি, সেখানেও কিন্তু বিনিয়োগকারীরা এই বাজারের দিকে ঝুঁকছেন এবং ভালো একটা ইয়ে দেখতে পাচ্ছি। তবে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো যে এই যে স্বল্পমেয়াদী আপনাদের কোনো উদ্যোগ নেওয়ার আছে এই বাজারের জন্য, যেটা দেখে বিনিয়োগকারীদের আরো হচ্ছে এই বাজারের দিকে ঝুঁকতে পারে? জি স্বল্পমেয়াদের মধ্যে আমরা যেটা লক্ষ্য করে দেখলাম যে এখন যে T+2 যে সেটেলমেন্ট ছিল, এটা আমরা উদ্যোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে একটা উদ্যোগ নিয়েছি এটাকে T+1 আনার জন্য। আমি মনে করি অতি শীঘ্রই এটা হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের একটা ক্লিয়ারেন্স লাগবে, কারণ সেটেলমেন্টটাই হচ্ছে মেইন বটলনেক। এটা যদি হয়ে যায় বাজার আরেকটু বেগবান হবে। সাথে সাথে আমি আরেকটা বলতে চাই, সেটা বলি আমরা ইন্ট্রাডে ট্রেডিং, অর্থাৎ স্ক্রিপ্ট নেটিং। একই শেয়ারের বাই করা, একই শেয়ারে সেল করে দিনের শেষে সেটেলমেন্ট করাটা, যেটা বর্তমানে রেকর্ড ডেটে করা হচ্ছে, এটাও আমরা একটা উদ্যোগ নিয়েছি, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ এটাকে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। এবং আমরা এটা করতে গিয়ে একটা জিনিস দেখলাম যে অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা আছে, তবে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করে করতে হবে, কারণ এটা তো অনেক সময় স্পেকুলেশন হয়। এই কারণে আমরা সব শেয়ারের জন্য এটাকে অ্যালাউ করব না। আমরা হয়তো ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE 30 যে শেয়ার আছে, এর মধ্যে যে শেয়ারগুলো আছে এটাতে আমরা অ্যালাউ করব। তো এটা যদি হয়ে থাকে, আপনারা নিশ্চয়ই বাজারে একটা প্রতিফলন দেখবেন ইন টার্মস অফ দি ভলিউম গোয়িং আপ। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আশা করছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা BSEর যে কোনো সিদ্ধান্ত পরবর্তীতে এই বাজারকে আরও গতিশীল করবে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির বিদ্যমান পরিস্থিতি, নিয়ন্ত্রক সংস্থার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEর চেয়ারম্যান মাসুদ খান। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।